ভেজাল ও নিম্নমানের ওষুধে ছেয়ে গেছে বাজার। বারবার অভিযানের পরও থেমে নেই এই অপতৎপরতা। প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ। কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার ধারণা এই ব্যাপকতাটা কমে যাবে। এটা সরকারকেও যেমন চেষ্টা করতে হবে, জনগণকেও সেখানে সচেতন করতে হবে, সেখানে ঔষধ প্রশাসনও একটা ভূমিকা রাখতে পারে। ভেজাল ওষুধ নির্ণয়ে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে শিল্প সমিতি। ওষুধ কেনার পরে একটা কোড নম্বর দিয়ে মোবাইলে ফোন করলে এটা আসল বা নকল এটা বোঝা যাবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সৌমিত্র শুভ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা দোকানদার বাবুল নিহতের ঘটনায় ডিএমপির তদন্ত প্রতিবেদন জমা। দায় রয়েছে পুলিশের। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবারের। 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখের বেশি শ্রমিক নেয়ার আশ্বাস কাতারের, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ভারতের। দেশে ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস পেলেন তিস্তা সহ সব ইস্যু সমাধানের। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনার সত্যতা স্বীকার করে ডিজাইনারের ওপর দায় চাপালেন চট্টগ্রামের এমপি এম এ লতিফ। এতেও রেহাই পাবেন না, বলছেন আইনজীবীরা। এবং এসএ গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার এবং 100 মিটার ব্রেস্ট স্ট্রোক সুইমিং এ স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধে ছেয়ে গেছে বাজার। বারবার অভিযান চালিয়েও বন্ধ হয়নি অপতৎপরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি ভেজাল ওষুধের কারণে ক্ষতিগ্রস্তদের সুরক্ষার কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ওষুধ শিল্প সমিতি বলছে, ভেজাল ওষুধ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। ছোটখাটো ওষুধ থেকে দুরারোগ্য ব্যাধি, সব উপশমেরই প্রধান অবলম্বন ওষুধ। সেই ওষুধ যখন ভেজাল, নকল কিংবা নিম্নমানের হয়, তখন শেষ ভরসা কোথায়? অথচ এমন ভেজাল ওষুধেই সয়লাব বাজার, যা চলে আসছে দীর্ঘদিন ধরে। 70-এর দশকে সিবাগাইগি নামে এক কোম্পানির আমাশার ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় এই অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষ। বিষয়টি টের পেয়ে জাপান সরকার সিবাগাইগিকে $12 মিলিয়ন জরিমানা করে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই অর্থ ব্যয় হয় ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে। অথচ এদেশে 1 টাকাও জরিমানা করা হয়নি সিবাগাইগিকে। যদিও এখন অনেকটাই বদলে গেছে দৃশ্যপট। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2015 সালে মোবাইল কোর্টের অভিযানে 1189টি মামলা দেয়া হয় নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে। পাশাপাশি 31 জনকে বিভিন্ন মেয়াদে সাজা, 12টি কারখানা, 44টি ফার্মেসি ও 2টি গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জব্দ করা হয় প্রায় 23 কোটি টাকার ওষুধ। এত কিছুর পরেও নজির রয়েছে একই প্রতিষ্ঠানের একই অপরাধ বারবার করার। যদিও এ ধরনের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতদিন পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততদিন পর্যন্ত আপনি স্পেশাল পাওয়ার একটা বিচার করেন। কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার ধারণা এই ব্যাপকতাটা কমে যাবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, বিদেশি থেকে ওষুধ আসে, এগুলো সবকিছু কিন্তু বাস্তব। এটা সরকারকেও যেমন চেষ্টা করতে হবে, জনগণকেও সেখানে সচেতন করতে হবে, সেখানে ঔষধ প্রশাসনও একটা ভূমিকা রাখতে পারে। তবে অজান্তে এমন ওষুধ সেবন করে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সুরক্ষায় নেই কোনো ব্যবস্থা। তাই বিষয়টির উপর বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। আজকে যারা নাকি নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ তৈরি করে, তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে, এটা মানুষ জানে না। সে কিন্তু সিভিল সিট করে এটার কম্পেনসেশন যেতে পারে, কিন্তু এখন সরকার যেটা কালেক্ট করছে সেটা কিন্তু জরিমানা হিসাবে নিয়েছে ফৌজদারি আদালতে। তবে আশার কথা হচ্ছে, ভেজাল ওষুধ নির্ণয়ে শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। আইসিডিডিআরবির সাথে কথা বলছি, তারা একটা রিসার্চ করছে। যে কোনো ক্রেতা ওষুধ কেনার পরে একটা কোড নম্বর দিয়ে মোবাইলে ফোন করলে এটা আসল বা নকল এটা বোঝা যাবে। ভেজাল ওষুধ বন্ধে চিকিৎসকদেরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
মিরপুরের শাহ আলী থানা এলাকায় পুলিশের হামলায় চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদনে কি আছে তদন্তের স্বার্থে পুলিশ তা জানাতে রাজি হয়নি। তবে একটি সূত্রে জানা গেছে বাবুলের মৃত্যুর ঘটনায় পুলিশের দায় রয়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত বাবুলের পরিবারের সদস্যরা। মিরপুরের শাহ আলী থানা এলাকায় বুধবার রাতে পুলিশের হামলায় চলন্ত চুলা থেকে আগুন লেগে শরীরের ৯৫ ভাগ পুড়ে যায় চা দোকানি বাবুলের। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বাবুল। এই ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সাময়িক বরখাস্ত করা হয় থানার ৬ পুলিশ সদস্যকে। গঠন করা হয় ২টি তদন্ত কমিটি। এর মধ্যে ডিএমপি শৃঙ্খলা বিভাগের উপকমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় রোববার। তবে তদন্তে কি উঠে এসেছে কিংবা প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে তা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। মিরপুরের শাহ আলী থানার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয়ভাবে উপপুলিশ কমিশনার ডিসিপ্লিন জনাব টুটুল চক্রবর্তীকে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছিল। উনি আজকে তদন্ত শেষে তার রিপোর্ট দাখিল করেছেন এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিহত বাবুলের বাসায় গিয়ে দেখা যায় নিম্ন আয়ের পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি এখনো। তবে ৬ পুলিশ সদস্য প্রত্যাহার এবং তদন্ত প্রতিবেদন জমা পড়ায় কিছুটা স্বস্তির কথা জানান তারা। আমরা সুষ্ঠু বিচারই তো চাই, আমরা যেই জড়িত থাকুক। আমরা বারবার বলে আসতেছি যে আমার বাবার মৃত্যুর ঘটনায় যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেবে। বাবুল হত্যা মামলার বিচার দ্রুত শেষ করে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার কথা স্বীকার করে পুরো দায় গ্রাফিক্স ডিজাইনারের উপর চাপালেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। এমনকি আগের দিন এই ঘটনাকে দলের প্রতিপক্ষ নেতাদের ষড়যন্ত্র বলে দাবি করলেও আজ সংবাদ সম্মেলনে তা প্রত্যাহার করলেন তিনি। তবে আইনজীবীরা বলছেন ছবি বিকৃতির দায় থেকে কোনোভাবেই রেহাই পাবেন না এমপি লতিফ। এদিকে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পরপর দুদিন দু মেজাজে সংবাদ সম্মেলন করলেন চট্টগ্রাম ১১ আসনের আলোচিত সমালোচিত সংসদ সদস্য এম এ লতিফ। আগের দিনের সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতি করার দায় আওয়ামী লীগ নেতাদের উপর চাপালো রোববারের চিত্র পুরো ভিন্ন। এবার তিনি প্রতিকৃতির ডিজাইনার কবির হোসেন বাবুর উপর দায় চাপালেন। এমনকি আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশে রাখলেন সেই ডিজাইনার, পাশাপাশি প্রকাশনা প্রতিষ্ঠানের মালিককেও। আমি আপনাদেরকে পুনর্বার আহ্বান জানিয়েছি, আসলে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল আমার কাজগুলো এই ব্যানারগুলো আনা এবং লাগানোর ব্যাপারে তাদেরকে আমি প্রতিকৃতি করার জন্য এটা ছোটর কারণে এটা ফেটে যাচ্ছে, যার কারণে তারা অল্টারনেট একটা পথ নিয়েছে। আসলে বিকৃতটা আমার মুহূর্তে মাথায় ছিল না, এই জন্য আমি অপরাধী আর নিজেকে আমি ছোট মনে করতেছি সবার কাছে, আর আমি এই জন্য ক্ষমাও চাচ্ছি। তবে এমপি লতিফ কিছুতেই দায় মুক্তি পাবেন না বলে জানান সরকারের অন্যতম শীর্ষ এই আইন কর্মকর্তা। ডিজাইনের উপর দায় চেপে উনি যে দায়িত্ব থেকে অথবা উনার যে অপরাধ থেকে উনি মুক্তি পাবেন সেটা সঠিক না। বরঞ্চ উনি এই সমস্ত কথাগুলো স্বীকার করে উনি যে অপরাধ করেছেন সেটাকে আরো করা হয়েছে, সলিড ফাউন্ডেশন আনা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতি করার দায়ে সংসদ সদস্য এম এ লতিফের বিচার চেয়ে রোববার নগরের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য রেখেছেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের বেশভূষায় রূপান্তরিত করা একই সূত্রে গাথা বলে দাবি নগর আওয়ামী লীগের এই নেতার। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে এবং দলের পার্লামেন্টারি বোর্ড বসে তার বিরুদ্ধে বাংলাদেশের সংসদে থাকারও তার কোনো অধিকার নাই, এবং তাকে অবশ্যই দেশের প্রচলিত যে আইন আছে আইন মোতাবেক বঙ্গবন্ধুর ছবি বিকৃতি উপস্থাপনের জন্য বিচার করে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দিতে হবে। গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানের সংসদ সদস্য এম এ লতিফের অবয়বে বঙ্গবন্ধুর মুখমণ্ডল বসিয়ে তৈরি করা প্রতিকৃতি লাগানো হয়। এই ঘটনায় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানি মামলাও দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ উল আলম লিলিন বলেছেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির যত্রতত্র অপব্যবহার রোধে সুস্পষ্ট দলীয় নির্দেশনা আছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যত্রতত্র অপব্যবহার করলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে এই ধরনের ভুল না হওয়াই বাঞ্ছনীয়, সতর্ক থাকা বাঞ্ছনীয়, এবং এটার ফলে কিছু ক্ষতি বিভ্রান্তি তো হয়েছে, তার নিজেরও হয়েছে, দেশেরও হয়েছে, বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, পার্টির সিদ্ধান্ত বা শৃঙ্খলা ভঙ্গ হলে আমাদের গঠনতন্ত্রে যা সব বিধান আছে আমরা অপরাধের মাত্রা অনুযায়ী বিবেচনা করে সেইটা আমরা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করতাম। হ্যাঁ, এখন যেহেতু সে এটা দোষ স্বীকার করেছে, ভুল হয়েছে স্বীকার করেছে, কাজেই এখন আমরা দেখবো যে এটা যাতে আর পুনরাবৃত্তি না হয়, অন্য যাতে না করে, অন্য যদি কেউ কোনোদিন করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। অতীতের মতো ভবিষ্যতেও সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, তিস্তা চুক্তিকে সামনে রেখেই সব অমীমাংসিত ইস্যুর দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে নয়াদিল্লি সরকার থেকে। ভিসা সমস্যা সহজীকরণের সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ভারত কাজ করছে বলেও জানান তিনি। এহসান জুয়েলের রিপোর্ট। 4 দশকের ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ ও ভারত সরকারের আন্তরিকতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে দুদেশের সব তৎপরতার মধ্যেও কিছুটা প্রশ্নের জন্ম দিয়ে আছে তিস্তা চুক্তি ঝুলে থাকার বিষয়টি। গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফরে সৌজন্য সাক্ষাৎ হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেখানে শুধু তিস্তা নয়, 54 অভিন্ন নদী ইস্যুতেই দ্রুত স্থায়ী একটি সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদী সংযোগগুলি আছে, এগুলির একটা জয়েন্ট ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই ধরনেরও সাজেশন ভারতের ট্র্যাক ট্যুর যারা বোদ্ধা, যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা এগুলি নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা গত 1 বছরে এই ধরনের প্রস্তাবনাও পেয়েছি। তবে অবশ্যই তিস্তা চুক্তির সফল সম্পাদন এবং বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা পরের স্টেপে যাব। বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সহস্রাধিক মানুষ চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যান, কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তাদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 1000 বা 2000 মানুষের প্রতিদিনের ভিসা দানের প্রক্রিয়াটা বর্তমান যুগে, এত আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সহজীকরণ করাটা খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। তিনি খুব সুনির্দিষ্টভাবে বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে সেগুলি সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করবেন। এছাড়া সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে দিল্লি সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে তারা সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকবেন, শুধু নিজেরা নন, ওনারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সবার সাথে এটা শেয়ার করেন যে সন্ত্রাস বিরোধী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে তার নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চায়। একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা দারিদ্র্য, আর এই আঞ্চলিক দরিদ্রতা থেকে মুক্তি পেতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ব্রিটিশ ব্যবসায়ীরা। আগামী 2 বছরের মধ্যে 3 লাখের বেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে কাতার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে কাতার সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 2022 সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ সহ নানা প্রয়োজনে জনশক্তি নেওয়ার ক্ষেত্রে কাতার সরকার বাংলাদেশকে অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও কাতারে বাংলাদেশিদের জন্য ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই বাংলাদেশ সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। বিশ্বের শ্রমবাজারে সবসময় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অন্যান্য দেশের চেয়ে বেশি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চাহিদা দিন দিন আরও বাড়ছে। সরকারি তথ্য মতে শুধু 2015 সালেই 5.5 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বিভিন্ন দেশে। এর মধ্যে শুধু কাতারেই গেছে 1.1 লাখ বাংলাদেশি। এছাড়া এই তালিকায় নারী কর্মীর সংখ্যাও দিন দিন বাড়ছে।
নতুন করে সুখের খবর হলো আগামী 2 বছরে আরো 3 লক্ষাধিক শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উন্নত দেশ কাতার। কাতারে 3 দিনের সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে এমন আশ্বাসের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বৈঠকে আগামী 2 বছরে 3 লক্ষাধিক কর্মী প্রেরণের বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। এর লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত প্রকাশ করা হয়েছে। বর্তমানে কাতারে বাংলাদেশি কর্মীরা নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছে। কাতারের মন্ত্রী বলেন, আমরা বিক্রয় কর্মী, নার্স, ডাক্তার, প্রকৌশলী, আইটি সেক্টরের এক্সপার্ট বাংলাদেশে নিয়োগ করতে চাই। 2022 সালের ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। ফলে সেখানে বেড়ে গেছে শ্রমিকের চাহিদাও। তাই বাংলাদেশ থেকে শুধু শ্রমিক নেয়াই নয়, পাশাপাশি নেয়ার আগে এদেরকে কাতার সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও জানান মন্ত্রী। 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ঘিরে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। বাংলাদেশকে তারা প্রথম ও সর্বোচ্চ অধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের জন্য খুব ইতিবাচক খবর। সেখানে অভিবাসী পাঠাতে পারা বাংলাদেশের জন্য আমি বলবো মঙ্গলজনক। তবে এই যে আমরা 3 লাখ যদি আগামী 2 বছরের ভেতরে পাঠাতে চাই, তো এটার প্রক্রিয়াটা কিন্তু ঠিক করতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলো যেন দায়বদ্ধ থাকেন, যাদেরকে পাঠাচ্ছেন ওই ফ্রি ভিসা বা অমুকে না পাঠিয়ে মূলত কাজ ভিত্তিক এবং কোম্পানি ভিসার মাধ্যমে যাতে তারা পাঠাতে পারেন। শুধু কাতারেই নয়, আগামীতে বিশ্বের সব দেশেই বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরো থাকছে। রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় 300 নতুন বগি ও 70টি ইঞ্জিন। বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। অবসরের পর হাতে থাকা রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে চিঠি পাঠিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সকালে প্রধান বিচারপতির কাছে এই চিঠি পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানান তিনি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই চিঠি আমলে নিয়ে হাতে লেখা রায় ও আদেশ গ্রহণ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন প্রধান বিচারপতি। তার এই অবস্থান, যেটা সারা দেশ পার্লামেন্ট সহ সমস্ত বিজ্ঞ আইনজীবীরা বলেছে যে না, তার এই মতামত অবৈধ। আমি মাননীয় প্রধান বিচারপতিকে চিঠি লিখেছি। যেহেতু আমার লেখাগুলো সব শেষ হয়ে গেছে, আদেশ এবং রায় সবই শেষ হয়ে গেছে, আমি আশা করছি এই চিঠি পাওয়ার পরে উনি মাননীয় বিচারপতি আব্দুল ওহাব মিয়া সাহেবকে বলবেন যে আমার রায়গুলো যেন। সারা দেশে নতুন করে মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত কথা বন্ধে বিশ্বের অন্যান্য দেশের মতো আইন করা হবে। আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যেই আল-বদর, আল-শামস এবং রাজাকারদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরা যৌথভাবেই চেষ্টা করছি উপজেলা ভিত্তিক তালিকা সংগ্রহের জন্য। আমাদের উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত আছে। মুক্তিযুদ্ধের সম্পর্কে বিতর্কিত কথা বলার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে এই আইন আছে, বাংলাদেশেও ইনশাল্লাহ এই আইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যাচাই বাছাই ছাড়া বিভিন্ন সংবাদ প্রচারের কথা অকপটে স্বীকার করায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিচার দাবি করেছেন সংসদ সদস্যরা। সন্ধ্যায় সংসদে অনির্ধারিত আলোচনায় সংসদ সদস্যরা এই দাবি তোলেন। এ সময় তারা আরো বলেন, যেহেতু তিনি ভুল স্বীকার করেছেন, তাই তার সম্পাদক পদ থেকে পদত্যাগ করা উচিত। কোথাকার টাকায় ডেইলি স্টারের জন্ম, যাদের টাকায় ডেইলি স্টারের জন্ম, তারা বাংলাদেশকে অন্য একটি রাষ্ট্রে ধ্বংসের জন্য কাজ করাতে চায়। আর এই কারণেই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করবার জন্যই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। এই পরিকল্পিত মিথ্যাচারের বিরুদ্ধে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের সমুচিত বিচার করা হোক। মিস্টার মাহফুজ আনাম, এই সংসদের নেত্রীর আপনি পেপার ট্রায়াল করেছেন। বিচার হওয়ার আগেই আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করে ফেলেছেন। আপনি যদি মনেই করেন যে আপনি একটি অপরাধ করেছেন, তাহলে আপনি পদত্যাগ করে
আপনি পদত্যাগ করে সেটার প্রায়শ্চিত্ত করা বাঞ্ছনীয়। রাত 11টার সময় আরও থাকছে। ময়মনসিংহের জাপা সংসদ সদস্য সহ 25 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, হত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণ, ক্ষমার অযোগ্য মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 14 দল। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জোটের বৈঠক শেষে ব্রিফ করেন মুখপাত্র মোহাম্মদ নাসির। এ সময় তিনি বলেন, পাকিস্তানের দোসর হিসেবেই বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। পাকিস্তানিরা অত্যন্ত লজ্জাজনকভাবে, ন্যাক্কারজনকভাবে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা শুরু করেছে। 14 দল এই পাকিস্তানিদের ধৃষ্টতাপূর্ণ আচরণ এবং বক্তব্যের আমরা তীব্র নিন্দা করছি। পাকিস্তানিদের বোধোদয় হবে তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, না হলে হয়তোবা আজও কারো একদিন হয়তো বাঙালিকে, বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, অনুরোধ করতে চাই, সার্কভুক্ত যেহেতু আমরা দেশ, উপযুক্ত ফোরামে এই বিষয়টি যেন আলোচনা করার উদ্যোগ গ্রহণ করে। একই সুরে যেন বেগম খালেদা যে শহীদদের উপরে সংখ্যায় তিনি কথা বলছেন, এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত বাংলার জনগণের কাছে। 15 ফেব্রুয়ারি বিকাল 4টায় পাকিস্তানের এই উক্তি, তার এই ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য খালেদা জিয়ার এবং তার দোষীদের এই আচরণের বিরুদ্ধে ঢাকা শহরে আমরা মানববন্ধন করব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় বসে থাকার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য অপহরণ ও হত্যার মতো ঘটনা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেটের জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরিভাবে জলাঞ্জলি দিয়ে, আমি বলি যে পদাঘাত করে, তা একটা পুরোপুরিভাবে একটা প্রহসনের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় জোর করে বসে আছে। গণবিচ্ছিন্ন, এবং গণবিচ্ছিন্ন বলেই আজকে এত নির্যাতন, এত নিপীড়নের আশ্রয় গ্রহণ করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এই জন্য অবলীলায় মানুষ খুন করতে হয়, এই জন্য অবলীলায় গুম করে দেয়, এই জন্য পায়ে গুলি ঠেকিয়ে থানায় নিয়ে গিয়ে গুলি করে। এক ভয়াবহ অবস্থার শিকার হয়েছে আমরা। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে 270টি নতুন বগি এবং 70টি ইঞ্জিন। আগামী মার্চে দেশে আসতে শুরু করবে ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমদানি করা এসব ইঞ্জিন ও বগি। এতে যাত্রী পরিবহন বাড়বে আর কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। পাশাপাশি বদলে যাচ্ছে ট্রেনের চিরাচরিত রঙও। বাংলাদেশের পতাকার রং লাল সবুজে রাঙানো হবে সব বগি। কমলদের আরেকটি রিপোর্টে বিস্তারিত। স্বাভাবিক নিয়মে একটি ইঞ্জিনের অন্তত 22টি যাত্রীবাহী বগি বা কোচ টেনে নেওয়ার সক্ষমতা থাকলেও বগি সংকট সহ নানা সমস্যার কারণে বাংলাদেশে তা সম্ভব হয় না। মূলত কোচের স্বল্পতা থাকায় মাত্র 7 থেকে 15টি বগি নিয়ে যাতায়াত করে অধিকাংশ যাত্রীবাহী ট্রেন। এতে একদিকে টিকিট সংকট সৃষ্টি হয়, অন্যদিকে সমান জ্বালানি খরচ করে কম বগি নেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। একটা ইঞ্জিন যেহেতু আমাদের 20 থেকে 22টা বগি টানতে পারতেছে, সেখানে আমরা 10টা থেকে 12টা করে কোচ দিয়ে চালানো, এটা একটা ক্ষতির ব্যাপার। রেলওয়ের 51 বছরের ইতিহাসে বগি এবং ইঞ্জিন কেনার ক্ষেত্রে বড় ধরনের কোনো বিনিয়োগ হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় পৃথক হওয়ার পর নতুন করে বিনিয়োগ শুরু হয়। এর অংশ হিসেবে মার্চে ইন্দোনেশিয়া থেকে 150টি এবং ভারত থেকে 120টি বগি দেশে আসার কথা রয়েছে। কোচগুলো আসলে পরে আমাদের যে বর্তমানে যে ট্রেনগুলো পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে চলছে, তার কিছু কিছু যেটা অতীব পুরানো হয়ে গেছে, সেগুলো হয়তো মেরামতে চলে যাবে। শুধু বগি নয়, সে সাথে আনা হচ্ছে 70টি ইঞ্জিন। একই সাথে বদলে দেওয়া হবে ট্রেনগুলোর চিরাচরিত রঙও। যেরকম বাংলাদেশ বিমানের একটি রং আছে, আমরা রেলেরও একটা রঙের মধ্যে আমরা লাল সবুজ বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে মেইল ট্রেন এবং আমাদের ইন্টারডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো এক একটা পার্থক্য থাকবে। পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে। এর মধ্যে পূর্বাঞ্চল যাত্রী সংখ্যা 2.5 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেট্রো রেল চালু হলে শব্দ দূষণের কোনো সুযোগ নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলোচনায় থাকতে এক শ্রেণীর মানুষ এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেল চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন যে শব্দ দূষণ আছে তাও কমে যাবে। ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় কনভেনশন উপলক্ষে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। রাজনীতিতে কিছু লোক, কিছু দল আছে, তাদের তো আলোচনায় থাকতে হবে। অনেকে
আন্দোলন করে আলোচনায় থাকতে চায়, নন ইস্যুকে ইস্যু বানিয়ে। ঢাকা ইউনিভার্সিটি এলাকা দিয়ে এত গাড়ি যায় রোজ রোজ, দিন রাত 24 ঘন্টা, এই গাড়ির অবস্থা তো তখন থাকবে না, বরং শব্দ আরো কমে যাবে। শব্দ দূষণ, মেট্রো রেল চালুর ফলে কোনো শব্দ দূষণ থাকবে না, যেটা চলমান রয়েছে এখন। উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়োনহাপ এজেন্সির বরাতে রোববার রুশ গণমাধ্যম আরটি এ খবর জানায়। উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা পরেই এ খবর প্রকাশ পেল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তাদের নৌবাহিনীর সদস্যরা জেজু দ্বীপে উত্তর কোরিয়ায় উৎক্ষেপণ করা রকেটের কিছু ভগ্নাংশ খুঁজে পেয়েছেন। আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সব রকম প্রযুক্তি উত্তর কোরিয়ার আছে বলে জানান তিনি। গত 6 জানুয়ারি একটি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের লক্ষ্যে কাজ করছে। এসএ গেমসের এবারে আসরে প্রথম স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে 63 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে এই স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। আর সাঁতারে নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিতেছেন মাহফুজা খাতুন। এছাড়া পুরুষদের 50 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পেয়েছেন মাহফিজুর রহমান সাগর। ভারতের গৌহাটিতে ভোজেশ্বরী পোখানানি ইনডোরে ভারোত্তোলনে 58 কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেন বাংলাদেশের ফুলপতি চাকমা। আর এবার দেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন মাবিয়া আক্তার। 63 কেজি ওজন শ্রেণীতে সর্বোচ্চ 149 কেজি উত্তোলন করে স্বর্ণ জিতে নেন লাল সবুজের এই প্রতিনিধি। 138 কেজি ভারোত্তোলন করে একই ইভেন্টে রৌপ্য জিতেছে শ্রীলঙ্কার আয়েশা ভিনোদিনী এবং 125 কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতেছে নেপালের জুনমায়া। এছাড়া গেমসের তৃতীয় দিন সাঁতারেও সফল হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে গেল আসরে কোনো স্বর্ণ না জিতলেও এদিন সাঁতারে নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে 1 মিনিট 17.86 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন মাহফুজা খাতুন। এছাড়া পুরুষদের 1500 মিটার ও 50 মিটার ফ্রি স্টাইল ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর। রাত 11টার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা দোকানদার বাবুল নিহতের ঘটনায় ডিএমপির তদন্ত প্রতিবেদন জমা। দায় রয়েছে পুলিশের, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবারের। 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখের বেশি শ্রমিক নেয়ার আশ্বাস কাতারের, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও শেখ হাসিনার সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ভারতের। দেশে ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস পেলেন তিস্তা সহ সব ইস্যু সমাধানের। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনার সত্যতা স্বীকার করে ডিজাইনারের ওপর দায় চাপালেন চট্টগ্রামের এমপি এম এ লতিফ। এতেও রেহাই পাবেন না, বলছেন আইনজীবীরা। এবং এসএ গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার এবং 100 মিটার ব্রেস্ট স্ট্রোক সুইমিংয়ে স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।